গল্পটি শুরু হয় হিল নামের এক পশু ডাক্তারকে দেখিয়ে। ডক্টর হিলকে দেখা যায় তিনি একটি কুকুরের ট্রিটমেন্ট করাচ্ছিলেন। তার চারপাশে ভিড় জমে আছে অনেক কৌতূহলী মেয়েদের। ঠিক তখনই হিয়লের ফোনে কল আসে। ট্রেনে ভেসে ওঠে গ্র্যান্ডপা। দাদু কথা বলা শুরু করে। কথা শেষ না করেই হঠাৎ করে কলটা কেটে দেয়। এতে নায়ক হিয়ল অনেক ঘাবড়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি বের করে রওনা হয় দাদুর উদ্দেশ্যে। গ্রামে দাদুর বাড়ি এসে গেটে তালা দেখে সে আরো চিন্তিত হয়ে পড়ে। জোরে জোরে ডাকতে থাকে, দাদু আছো? এটা আমি হিয়ল। আর বোঝার চেষ্টা করে বাড়িতে কেউ আছে কিনা। হিয়ল দেয়াল টপকে ভিতরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই এন্ট্রি নিল আমাদের নায়িকা আহন জি ইয়ং। আহন জি ইয়ং গ্রাম পুলিশের একজন অফিসার। ইয়ং হঠাৎ একজন ছেলেকে দেয়াল টপকাতে দেখে চমকে যায়। সে চিৎকার করে সে বলে ওঠে, এখানে কি করছো তুমি? চোর নাকি? যদিও হিয়ল পুলিশ অফিসার ইয়ংকে বোঝানোর চেষ্টা করছিল এটা তার দাদুর বাড়ি। জিয়ং সে তো নাছোড়বান্দা। অবশেষে হিয়লকে তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে হলো। ইয়ং এর সাথে কথা বলার মাঝেই হঠাৎ আরেকজন পুলিশ অফিসার এসে হিয়লের উপর ঝাঁপিয়ে পড়লো। সে ভেবেছিল হিয়ল হয়তো জিয়ংকে আক্রমণ করতে এসেছে। ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয়ে গেল এক বিশাল কমেডি সিন। আর জিয়ং ও তার সহকর্মী মিলে তাকে পিক আপ করে। তাকে সেখান থেকে নিয়ে আসে হাসপাতালে। হঠাৎ হিয়লের জ্ঞান ফেরে। প্রথমেই যা দেখে সে চমকে ওঠে, এটা একটা মুরগি। ঠিক তার পাশে। চোখ খুলেই সে চেঁচিয়ে ওঠে। এরপর হিয়ল বুঝতে পারে সে তার দাদুর হাসপাতালেই আছে। ঠিক তখনই তার ফোনে আবারও কল আসে তার দাদুর কাছ থেকে। দাদু জানায়, আমি তার দাদিমাকে নিয়ে ইউরোপ ট্রিপে এসেছি। দাদু স্পষ্ট হিয়লকে জানায়, তুমি হাসপাতাল থেকে আমার কাজ চালিয়ে দাও, আমরা ফিরলে আবার সবকিছু বুঝে নেব। এই বলে দাদু কলটা কেটে দিলেন। হিয়ল কিছুটা রাগ হয়ে বাহিরে চলে যায়। আর নায়িকা আহন জি ইয়ং হিয়লকে বলে, আমার সাথে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে, গাড়িতে ওঠো। এটা বলে গাড়ি স্টার্ট দেয়। দুষ্টু নায়িকা গাড়ি চালাতে চালাতেও আয়নায় হিয়লকে দেখতে থাকে, যার কারণে ইয়ং অন্যমনস্ক হয়ে যায় আর রাস্তায় এক ছেলেকে ধাক্কা মেরে কাদায় ফেলেই দেয়। ইয়ং নিজেই ভুল করে উল্টা ছেলেটাকেই কথা শোনাতে শুরু করে। এসব দেখে হিয়ল ভাবছে, মেয়েটার মাথা ঠিক আছে তো। ইয়ং পরে অবশ্য ছেলেটাকে সরি বলে। ওরা আবার এখান থেকে চলে আসে এক মুরগি পালনকারীর কাছে। একটা কুকুর নাকি মুরগি খেয়ে ফেলেছে। রাগে সেই কুকুরটাকে বেঁধে রেখেছে মুরগির মালিক। কুকুরটা বেশ ইনজোর্ড ছিল, তাই হিয়ল কুকুরটাকে চিকিৎসার জন্য নিয়ে আসে। কুকুরের চিকিৎসা শেষ হতে না হতেই জিয়ং এর কাছে আবারও কল আসে। আবারও নতুন কেস। এবার জায়গাটা কাছেই ছিল, তাই তারা হাঁটতে হাঁটতে রওনা দেয়। রাস্তা কাঁচা হওয়াতে হিয়ল হঠাৎই হোঁচট খেয়ে কাদায় পড়ে যায়। দুষ্টুর নায়িকা এটা দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। এখানে হিয়ল লজ্জায় লাল হয়ে যায়। তো হিয়ল এসেছিল এক ছাগলের ট্রিটমেন্ট করাতে। ছাগলটা বেশ রাগী। হিয়লের ভয় পাওয়া দেখে হিয়ল মনে মনে বেশ মজাই নিচ্ছিল। তবুও হিয়ল সাহস করে ট্রিটমেন্ট শেষ করে বাড়ি ফেরে। হিয়ল বাড়ি ফিরে যখন দাঁড়িয়ে আছে, তখন হঠাৎ দরজা খুলে ঢুকে পড়লো গ্রামের মহিলা কমিটির সদস্যরা। এতে হিয়ল বেশ চমকে যায়। ভালো পশু চিকিৎসা করায় তারা হিয়লের জন্য বেশ কিছু খাবার দাবার উপহার হিসেবে নিয়ে এসেছে। আসলে এই গ্রামে স্মার্ট লক নেই, এজন্য মহিলাগুলো কলিং বেলের রেসপন্স না পেয়ে সরাসরি ভেতরে চলে আসে। মহিলাগুলো হিয়লের সাথে কথা বলছিল আর একটু দুষ্টুমিও করছিল। এরপর তারা চলে যায়। রাতে হিয়ল হাসপাতালের পাশেই পুলের দিকে যায়। ওখানে একটা পুলে একটা মেয়েকে দেখতে পায়। মনে হচ্ছিল সে যেন পানিতে ট্রেনিং করছে। পরে দেখতে পায় মেয়েটি আসলে অন্য কেউ নয়, সে আমাদের জায়ং। পরদিন সকালে হিয়ল ঘুম থেকে ওঠে, কিন্তু তার শরীর ভালো লাগে না। গত রাতের ঘুম ভালো হয়নি, কারণ দাদাবাড়ে সে শক্ত বিছানায় শোয়া তার অভ্যাসের বাইরে। আরেকদিকে তার অন্য অভ্যাস ছিল আলিশান আরাম আর নরম বিছানা। হিয়ল জাগে, কিচেনে আসে, একটু চিন্তিত। গ্রামে কি কফি পাওয়া যাবে? কারণ প্রতিদিন সকালে কফি খেয়েই তার দিন শুরু হয়। গ্রামে জিম নাই, তাই হাঁটতে বের হয় হিয়ল। হঠাৎ তার পথেই দেখা হয় দুই কৃষকের সঙ্গে। তারা হেসে বলে, ওরে তুমি তো মিস্টার হ্যান্ডসের নাতি, দেখতে হ্যান্ডসের মতোই হ্যান্ডসাম। কিছু মেয়ে তো তখন হিয়লের সাথে কৌতূহল করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে দেয়। হিয়ল দ্রুত সেসব এড়ানোর জন্য জোরে জোরে দৌড়ানো শুরু করে। কিন্তু হঠাৎ একটা পাথরের সঙ্গে ধাক্কা লাগলো এবং তার পায়ে ব্যথা হলো। রাগে সে পাথরটা একটা পাশের বাগানে ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই সেই মহিলা যাকে সে গত রাতে দেখেছিল ফিরে আসে আবার।
প্রথমে সে রাগারাগি করে বলে, তুমি আমাদের বাগানে কেন পাথর ফেলেছো? পরে দেখলো হিয়ল ভয় পেয়েছে। তখন সে হাসি দিয়ে মিষ্টি স্বরে কথা বলে আর হিয়লকে জগিং করতে বলে চলে যায়। এদিকে হিয়লের নজর পড়লো তার দাদা বাড়ির দিকে। এক পিচ্চি ছেলে গেট খুলে ভিতরে ঢুকছে এবং বল নিয়ে বের হচ্ছে। হিয়ল ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? ছেলেটি বলল, আমার বল এখানে পড়ে গেছিল, তাই এটা নিতে এসেছি। হিয়ল তাকে কঠোর কণ্ঠে বলে, এভাবে অনুমতি ছাড়া কারো বাড়িতে যাবে না, ঠিক আছে? আগে ডাকবে বাড়িতে কেউ আছে নাকি। ঠিক তখনই ইয়ং আসে এবং ছেলেটিকে আদর করে বলে, তোমার যখন ইচ্ছা তুমি তখনই আসতে পারবে, তোমার কোনো অনুমতি লাগবে না। হিয়লেতে একটু রেগে সেখান থেকে চলে আসে আর ইয়ং কাজের জন্য চলে যায় তার পুলিশ স্টেশনে। ঠিক তখনই ইয়ং এর ফোনে কল আসে। তাকে শুয়োরের ভ্যাকসিন দেওয়ার জন্য এক জায়গায় যেতে হবে। ইয়ং ও ডাক্তার হিয়লের সঙ্গে যায়। সেখানে ঢুকতেই দেখা যায় শুয়োরগুলোকে ধরতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। একে একে কষ্ট করে তারা সব শুয়োরকে ভ্যাকসিন দিয়ে দিল, কিন্তু শেষের শুয়োরটা হঠাৎ একটা ঝটকা দেয় আর ইয়ং এতে হিয়লের উপর পড়ে যায়। হিয়লের তো আগে থেকে কোমর ব্যথা ছিল, আর আজকে ইয়ং তার উপরে পড়ায় তার ব্যথাটা আরো তীব্র হয়ে গেছে। সবশেষে ইয়ং হিয়লকে বলে, চলো আমি তোমাকে কফি খাওয়াবো। হিয়ল এতে অবাক হয়ে বলে, কি, গ্রামে কফি পাওয়া যায় না? তারপরেও সে ইয়ং এর সাথে চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার একটি ক্যাফেতে পৌঁছায়। সেখানে তারা সাং ইয়নের সঙ্গে দেখা হয়ে যায়। সান হাসি দিয়ে বলে, আমি ইয়াং জেনারেশন অ্যাসোসিয়েশনের একজন সভাপতি, এই ক্যাফেটাও কিন্তু আমার। কফি খাওয়ানোর সময় সান একটু মজা করেই বলে, এই ইয়ং নাকি তোমাকে গতকাল চুরি করার সন্দেহে অ্যারেস্ট করেছিল। ইয়োলেতে একটু লজ্জা পায়। ঠিক তখন ইয়ং তার জন্য কফি নিয়ে আসে। এখানে ইয়ং কোনো না কোনো কারণবশত একটা বক্সের মধ্যে কিছুদিন ধরেই কিছু টাকা জমিয়ে রাখছিল। হঠাৎই ইয়ং সেই বক্সটা হাতে নিয়ে দেখে সেই বক্সের দরজা কেউ ভেঙে তার টাকা পয়সাগুলি সব চুরি করে কেউ নিয়ে গেছে। এতে ইয়ং ভাবছে, এই এই কাজটা কে করতে পারে? গ্রামে তো বেশিরভাগই বুড়ো লোকজন, যারা অল্প বয়স্ক আছে তারা তো বেশিরভাগই শহরে পড়ালেখা করতে চলে যায়। তাহলে চুরিটা কে করলো? এসব ভাবতে ভাবতে ইয়ং বক্সের দরজা ঠিক করার চেষ্টা করে। ঠিক তখনই এটা ঠিক করতে গিয়ে কাঠের একটা ছোট টুকরো ইয়ং এর নখে ঢুকে যায়। সান হিয়লের হাতে একটা ক্রেডিট কার্ড দেখতে পায়। সান হিয়লের হাতে থাকা সেই ক্রেডিট কার্ডটি নিয়ে আর নখে ঢুকে থাকা কাঠের টুকরো বের করার চেষ্টা করে এবং বের করার পরে হিয়ল তাকে বলে, তুমি ক্রেডিট কার্ড দিয়ে কফির দামটা রেখে দাও। সান জানায়, গ্রামে ক্রেডিট কার্ড? গ্রামে তো কেউ ক্রেডিট কার্ড ব্যবহার করে না, তাই ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য কোনো ব্যবস্থা আমার এখানে নেই, তোমাকে ক্যাশ দিতে হবে। অবশেষে হিয়ল ক্যাশ দিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। হাসপাতালে এসে অ্যাসিস্ট্যান্ট জানায়, তোমাকে আরো একটি খামারে যেতে হবে, একটি ছাগলের বাচ্চার পেটে ব্যথা। হিয়ল বলে, এখন তো লাঞ্চ টাইম, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জানায়, সমস্যা হলে এখানে কাজ বন্ধ হয় না, তোমাকে যেতেই হবে। কি আর করার। ভর দুপুরে হিয়ল সাইকেল নিয়ে খামারে পৌঁছায়। ছাগলগুলো ধরার চেষ্টা করতে করতে সে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ইয়ং আবার সেই পুচকু ছেলেটার সঙ্গে দেখা করে। ছেলেটি বলে, কেউ দাদা বাড়িতে ঢুকে চুরি করছে। ইয়ং দ্রুত বাড়িতে যায়, গেটের ছিটকেনি খোলার চেষ্টা করে। হিয়ল পেছন থেকে এসে বলে, কালই তো আমাকে অ্যারেস্ট করতে এসেছিলে, এবার তুমি অন্যের বাড়িতে ঢুকছো? ইয়ং বলে, আরে বোকা, চুরি হচ্ছে, তোমার বাড়িতে চুরি হচ্ছে। এরপর দুজন চুপি চুপি ভিতরে ঢুকে চোরকে ধরে ফেলে আর মুখে মাস্কটা খুলে দেখে চোরটা তার পাশের গ্রামেরই একটা তরুণ ছেলে। এসব করতে করতে হিয়র মাটিতে পড়ে যায় আর ইয়ং তাকে হাত ধরে উপরে উঠাতে চায়, কিন্তু আমাদের মাতব্বর হিয়ল তো একাই উপরে উঠতে চায়। এতে আরো হিয়ল পিছলা খেয়ে নিচে পড়ে যেতে থাকলে ইয়ং তাকে ধরে ফেলে। হিয়ল ইয়ং এর দিকে তাকিয়ে থাকে আর সেখানে মুহূর্তটা যেন স্থির হয়ে যায়। এরপর হিয়ল আর ইয়ং পুলিশ স্টেশন আসে ওই চোরের কাছে। এখানে চোরের মাও আসে আর চুরি করার জন্য তার মা তাকে অনেক বকাবকি করে আর তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য অনেক আকুতি জানায়। ছেলেটি তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য টাকা লাগতো, তাই সে চুরি করতে আসে। অন্যদিকে সেখানে মহিলা সমিতির ওই মহিলাটিও আসে আর সে হিয়লকে জোর করে যেন ছেলেটিকে শাস্তি দেয়। অন্যদিকে ছেলেটির মা তাকে মাফ করে দিতে বলে, মামলা না দেওয়ার জন্য তাকে জোর করতে থাকে। এখানে আরো মজার ব্যাপার হলো, ওই মহিলার নাকি খুব সুন্দরী একটা ভাতিজি আছে। হিয়ল যদি মামলা না দেয়, ছেলেটিকে মাফ করে দেয়, তাহলে ওই মেয়েটির সাথে হিয়লকে বিয়ে করিয়ে দিবে।
বেচারা হিয়ল তো পুরোই থোয়া হয়ে যায়। ইয়ং দুই দলের ঝগড়া থামানোর চেষ্টা করে। তাদের ঝগড়া দেখে হিয়ল বলে, এই শোনো, আমার শহরে একটি গার্লফ্রেন্ড আছে, তাই আপনাদের এসব ঝগড়ার ভিতর আমাকে একদমই জড়াবেন না। এটা বলে রাগে সে চলে যায়। আর হিয়লের বাহিরে আসা দেখে ইয়ংও বাইরে আসে, তাকে রিল্যাক্স করার ট্রাই করে। কিন্তু হিয়ল তো উল্টা নায়িকাকেই কথা শুনিয়ে দেয়। হিয়ল বলে, এই গ্রামে আসার পর থেকে তোমার সাথে বারবার কেন দেখা হয়ে যায়? তুমি কি বাই এনি চান্স আমাকে পছন্দ করো? এমনটা যদি হয়ে থাকে তবে এখানেই তুমি সব শেষ করে দাও। ইয়ং এসব কথা শুনে অনেক হার্ট হয়। ইয়ং এর মন খারাপ হয়ে যায়। তারপর পরের সিনে দেখা যায় ইয়ং মন খারাপ করে সাং এর সাথে গল্প করে। সাং তার স্কুল জীবনের গল্প বলছিল আর ইয়ং ও তার স্কুল জীবনের গল্প বলছিল। সাং বলে, তোমার আর হিয়লের স্কুল জীবনের অনেক শৈশবের স্মৃতি আছে, তুমি এগুলি ভেবে কষ্ট পেও না। হিয়ল তো এইসব কিছু ভুলে গেছে, সে এখন তার শহরের জীবনটাকেই বেশি পছন্দ করে, তাই তুমি এসব নিয়ে কষ্ট পেও না। অন্যদিকে হিয়ল অনেক ড্রিঙ্ক করে, এরপর বাসায় ফিরে মাতাল হয়ে সে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে তার কোমরে আবার সে ব্যথা অনুভব হয়, কারণ সে শক্ত বিছানায় একদমই শুইতে পারে না। তার উপর তো সে সারা রাত ফ্লোরে পড়েছিল। তার কিছুক্ষণ পর হিয়ল আবার বাহিরে বের হয়, তখন তার সাথে ইয়ং এর দেখা হয়ে যায়। সুন্দরী ইয়ং সাইকেল করে ওই বাচ্চা ছেলেটিকে স্কুলে পৌঁছায় দিতে যাচ্ছিল। হিয়ল তার সাথে কথা বলতে গেলে ইয়ং বলে, তোমার সাথে কথা বলার সময় আমার নাই, তোমার বাড়ির সামনে দিয়েই ওর স্কুল যাওয়ার রাস্তা, এই বলে ভেবো না তোমার সঙ্গে দেখা করবো বলে এই পথ দিয়ে আমি এসেছি। আসলে গতকালকের করা খারাপ ব্যবহারগুলো ইয়ং ভুলতে পারেনি। পরের দিনে দেখা যায় হিয়ল কিছু পশুকে ভ্যাকসিন দিচ্ছিল। তার পাশে ইয়ংকে দেখা যায় কিছু মহিলার সাথে সে কথা বলছিল। মহিলাগুলো তার মায়ের কথা বলছিল, কেন তোমার মা তোমার মতো এত একটা মিষ্টি মেয়েকে ফেলে চলে গেছিল, এসব কথা বলতে থাকে। ইয়ং এর মন এসব কথা শুনে একদমই খারাপ হয়ে যায়। পেছনে দাঁড়িয়ে হিয়ল সব কথা শুনে ফেলে। হিয়লকে দেখে ইয়ং তাড়াতাড়ি চলে আসতে থাকে, কিন্তু হিয়ল সাইকেল নিয়ে ইয়ংকে ধরে ফেলে আর বলে, তোমাকে একা একা যেতে হবে না, চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু ইয়ং বলে, না আমি তোমার সাথে যাব না, আমি একাই পৌঁছে যেতে পারবো, বলে চলে যায়। এরপর হিয়ল সানের ক্যাফেতে আবার আসে কফি খেতে। এখানে হিয়ল আর ইয়ং এর অনেক ছবি লাগানো ছিল, তাদের ছোটবেলার স্মৃতি। তখন এখানে ইয়ংও এসেছিল। হঠাৎ করে সেখানে একটা মহিলা প্রবেশ করে আর বলে, আমার কিন্তু তোমাদের কিছু সাহায্যের প্রয়োজন। আমার গাছের ফলগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমার গাছের ফলগুলো পাড়তে তোমরা আমাকে একটু সাহায্য করো। হিয়ল তো কখনো এমন ধরনের কাজ করেনি, তাই ইয়ং তাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ফল পাড়তে হবে। এমন সময় হিয়ল ইয়ং এর কাছে মাফ চেয়ে নেয় ওই দিনের করা খারাপ ব্যবহারের জন্য। ইয়ং তাকে ক্ষমা করে দেয়। দূর থেকে সান এসব কিছু দেখছিল। আসলে সাংও মনে মনে ইয়ংকে পছন্দ করে, তাই তার একটু কষ্ট হচ্ছিল তাদের মিল হয়ে যাওয়ার কারণে। তখন সান ইয়ং এর পাশে এসে দাঁড়ায়। হঠাৎই ইয়ং বলে, সান তুমি না একটা ট্রাক বিক্রি করবে বলেছিলে, তুমি তোমার ট্রাকটা হিয়লের কাছে বিক্রি করতে পারো। সান তো হিংসে করে তার 4 লাখ টাকার গাড়ি এখন 10 লাখ টাকায় বিক্রি করতে চায় হিয়লের কাছে। অবশেষে ইয়ং এর কথায় সে 5 লাখ টাকায় রাজি হয়ে যায় তার গাড়িটি বিক্রি করার জন্য। হিয়ল বাড়ি ফিরে যায় আর ক্যাফেতে বসে থাকে সান। সে বসে বসে ইয়ং এর সাথে তার ছেলেবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে। আসলে মনে মনে সেও ইয়ংকে খুব পছন্দ করত। এরপর দেখা যায় হিয়ল তার ক্লিনিকে এসেছে। সে যে কুকুরটিকে ট্রিটমেন্ট করছিল, হঠাৎ তার ওই কুকুরটিকে ক্লিনিকে দেখতে পাচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট বলে, তোমার কুকুরটিকে ইয়ং নিয়ে গেছে। হিয়ল ইয়ংকে খুঁজতে বের হয়। দেখা যায় ইয়ং কুকুরটার সাথে খেলাধুলা করছে। ইয়ং হিয়লকে জানা সে কুকুরটাকে তার কাছে রাখতে চায় আর তার সব দেখাশোনা করতে চায় এবং সে কুকুরের একটা সুন্দর নামও দিয়েছে। এটা বলে ইয়ং কুকুরটাকে নিয়ে এখান থেকে চলে আসে। এখানে ইয়ং এর একটা পুরনো স্মৃতি মনে পড়ে। ছোটবেলায়ও ইয়ংকে একটা কুকুর উপহার দিয়েছিল হিয়ল। এরপর হিয়ল শহরে চলে যায় আর কুকুরটাও তার কিছুদিন পরে মারা যায়। এসব মনে করে ইয়ং এর মন খারাপ হচ্ছিল। পরের দিনে দেখা যায় হিয়ল ইয়ং এর সাথে হাঁটতে বের হয় আর গল্প করতে থাকে। হিয়ল বলে, এই গ্রামে তো তোমার তেমন কোনো বন্ধুই নেই, তোমার মা কি তোমার সাথে থাকে না? ইয়ং বলে,
ছোটবেলায় তার মা তাকে তার দাদির কাছে রেখে চলে গেছিল, কোথায় গেছিল কেউ জানে না। এখন এই গ্রামের মানুষই তার একমাত্র আপনজন। তাদের গল্প করার মাঝে হঠাৎ সাং সেখানে চলে আসে। তাদের একসাথে দেখে সানের আবার হিংসে হতে থাকে। সাং তো আজকে বলেই দিল, তোমার কাছে না ট্রাক বিক্রি করলাম, আর তুমি এখনো সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমি চাই না তুমি আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু ইয়ংকে কষ্ট দাও, তুমি ওর কাছ থেকে দূরে থাকো। এই বলে সে চলে যায়। এসব কথা শুনে ইয়ং আর হিয়ল দুইজনই অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। হিয়ল তার ক্লিনিকে ফিরে যায়। হঠাৎ ইয়ং দৌড়ে এসে খবর দেয় কোথাও সে তার কুকুরটিকে খুঁজে পাচ্ছে না। হিয়ল এতে চিন্তায় পড়ে যায়। সাইকেল করে ওরা তাকে খুঁজতে বের হয়। হঠাৎ তারা কুকুরটিকে দেখতে পায় একটা জঙ্গলের ভেতর ছুটছে। ভেতরে ঢুকে দেখতে পায় কুকুরটি তার ৩টি বাচ্চা সহ বসে আছে। হঠাৎ করে অন্য একটি কুকুর, মানে কুকুরের বাচ্চার বাবা, এসে হিয়লকে আক্রমণ করে দেয়। এতে ইয়ং কোনোভাবে এই দিকটা সামলে নেয় আর তারা কুকুরটিকে নিয়ে আবার যেতে শুরু করে। হঠাৎ আবারও মহিলার কল, অর্থাৎ ওই মহিলা কমিটির মহিলা, ওই আন্টি ফোন করেছে। তার পালা গায়ের আজ বাচ্চা ডেলিভারি হবে, তাই হিয়লকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। এটা শুনে ইয়ং ও তার সাথে তাড়াতাড়ি ওখানে যায় আর ওই দিকটা সামলে নেয়। গাইটি সুস্থ একটা বাচ্চা জন্ম দেয় আর মহিলাটি খুব খুশি হয়ে একটা পার্টির আয়োজন করে। রাতের পার্টিতে সবাই আনন্দ করছিল। ইয়ং আর হিয়ল পাশাপাশি বসেছিল। এদিকে সাং তাদেরকে পাশাপাশি দেখে জেলাস করছিল। চেয়ারম্যান আন্টি অ্যানাউন্স করে আজকে ইয়ং সবাইকে গান গাইয়ে শোনাবে। তো ইয়ংও রাজি হয়ে যায়। সে সবাইকে গান গেয়ে শোনাতে শুরু করে। হঠাৎ হিয়ল এসব দেখে মুগ্ধ হয়ে যায়। ইয়ং এর দিকে তাকিয়ে থাকে, যেন মনে হচ্ছে সে ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছে। আন্টি আবারও হিয়লকে জোর করে গান গাওয়ার জন্য, কিন্তু হিয়ল তো থতমত খেয়ে যায় আর সবাইকে বলে, আমি গান গাইতে পারি না, আমাকে মাফ করবেন প্লিজ। এই বলে তারা পার্টি শেষ করে বাড়ির দিকে যেতে থাকে। দুজনে পথে যেতে যেতে অনেক গল্প করছিল। দুজন দুজনের প্রতি অনেক খুশি ছিল। দেখে এমনটাই মনে হচ্ছিল। হঠাৎ একটা গর্তে পা পড়ে যায় ইয়ং এর। এতে ইয়ং হিয়লের উপর পড়ে যায়। হিয়ল তাকে ধরে ফেলে আর দুজনের চোখে চোখ পড়ে যায়, যেন আস্তে আস্তে তাদের মধ্যে মায়া বাড়ছে। যাই হোক, সাইকেলটা পড়ে গিয়ে কিছুটা ক্ষয়ক্ষতি হয়। সাইকেলটা ঠিক করতে গিয়ে হিয়লের হাত পড়ে যায় ইয়ং এর হাতে। তখনই ওই জায়গায় সাং এসে পড়ে। আসলে সাং তো তাদের পিছুই করছিল। সাং এখানে এসে বলে, তুমি এখানে কি করছো? তুমি কোনো অন্য মতলব করছো না তো? একথা শুনে হিয়লের মন খারাপ করে যায় আর সে এখান থেকে চলে আসতে শুরু করে। তখন সাং তাকে আটকে দেয় আর বলে, হিয়ল, আমি ইয়ংকে কিছু বলতে চাই, আমি চাই তুমিও এই কথাটি শুনে যাও। সাং বলে, ইয়ং, আমি তোমাকে পছন্দ করি। তার এসব কথা শুনে ইয়ং অবাক হয়ে যায় আর তাকায় থাকে। এদিকে হিয়ল এসব কথা শুনে দূরে দাঁড়িয়ে থাকে। ইয়ং পুলিশ স্টেশনে যাওয়ার কিছুক্ষণ পর সাং তার সাথে দেখা করতে আসে। রাতে যা ঘটেছিল তার জন্য সাং ইয়ং এর কাছে ক্ষমা চাইতে আসে। সে বলে, ইয়ং, আমি জানি তুমি মন খারাপ করেছো। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। হিয়ল গ্রামে আসার পর থেকে তুমি ওর সাথে বেশি সময় কাটাও। তোমাদের এভাবে সব সময় একসাথে দেখে আমার খারাপ লেগেছিল। সেই রাগেই আমি গত রাতে একটু বেশি বলে ফেলেছি। আমি সত্যি দুঃখিত। সাং এর কথা শুনে ইয়ং তাকে ক্ষমা করে দেয়। এরপর সাং ইয়ংকে এগিয়ে দিতে যায়। ঠিক ওই সময় রাস্তায় হিয়লও যাচ্ছিল। ঠিক তখন ইয়ং সাংকে জুস খাইয়ে দেয়। এটা হিয়ল আবার দূর থেকে দেখে ফেলে। তার মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল সাং আর ইয়ংকে একসাথে দেখে হিয়লের একদমই ভালো লাগে না। তাই হিয়ল গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইয়ং পুলিশ স্টেশনে চলে আসে। ক্লিনিকে ফেরার সময় হিয়ল জঙ্গলে একটা কুকুরের বাচ্চা দেখতে পায়। হয়তো বাচ্চাটি তার রাস্তা হারিয়ে ফেলেছে। তখন ইয়ংও ওইখানে আসে। তারা বাচ্চাটিকে একটা ঝুড়িতে তুলে গল্প করতে করতে দুইজনে ক্লিনিকে চলে আসে। হিয়ল বাচ্চাটিকে একটা ঝুড়িতে নামিয়ে রাখে। তখন হিয়ল খেয়াল করে যে ইয়ং হিয়লের দিকে অনেক মিষ্টি চোখে তাকিয়ে আছে, যেন সে তাকে কিছু একটা বলতে চায়। এরপরে ইয়ং চলে যাবার জন্য বের হয় আর হিয়ল ইয়ং এর হাতে ব্যথা পাওয়ার জায়গায় অনেক আদর নিয়ে মেডিসিন লাগিয়ে দেয়। হিয়ল এত আদর নিয়ে তার হাতে মেডিসিন লাগানোর জন্য ইয়ং মনে মনে অনেক খুশি হচ্ছিল। তখন ইয়ং বলে, এবার থেকে কোথাও ব্যথা পেলে তোমার হাতে মেডিসিন লাগাবো। বৃষ্টিমুখর রাতে ইয়ং
ইয়ং বসে বসে হিয়লের কথাই ভাবছিল। এদিকে হিয়ল বসে বসে তার শহরের ক্লিনিকের ভিডিও দেখছিল। অন্যদিকে সাং ও ক্যাফেতে বসে একা একা উদাস সময় পার করছিল। পরদিন সকালে হিয়লের ওই বাচ্চা ছেলেটির কান্নার আওয়াজে ঘুম ভাঙে। ওই বাচ্চা ছেলেটির নাম ছিল কিম। হিয়ল বাইরে এসে দেখে কিমের সাথে সাং একটি কুকুরের ছানা নিয়ে এসেছে। তখন সাং বলে এই কুকুরের ছানাটি ভুল করে ওর অনেকগুলো চকলেট খেয়ে ফেলেছে, তাই ও কান্না করছে। আর এত পরিমাণ চকলেট খাওয়ার কারণে কুকুরের শরীর খারাপ করছে। এই জন্য সাং হিয়লকে রিকোয়েস্ট করে কুকুরটি ট্রিটমেন্ট করাতে। হিয়ল কুকুরটি ট্রিটমেন্ট করাতে ক্লিনিকে নিয়ে আসে। তখন সাং হিয়লকে বলে আসলে ইয়ং এর সাইকেল নষ্ট হয়ে গেছে। সেদিন হিয়লের সাইকেল ঠিক করতে গিয়ে ইয়ং নিজের সাইকেলের কিছু পার্টস ওখানে লাগিয়ে দিয়েছিল। হিয়লের সাইকেল ঠিক করতে গিয়ে এখন তার নিজের সাইকেলই নষ্ট হয়ে গেছে। তখন সাং আরো বলে যে ইয়ং তোমাকে একটু বেশি কেয়ার করে, এজন্য আমার তোমার উপর অনেক রাগ হয়। আমি ওর ছোটবেলার বন্ধু, আর আমার চেয়ে বেশি ও তোমাকে কেয়ার করে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাজ সেরে এখান থেকে চলে যাও, কারণ পরে দেখা যাবে ইয়ং তোমার প্রেমে পড়ে যাবে। ইয়ং আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসুক, এটা আমি একদমই মেনে নিতে পারবো না। তোমাকে তো আগেও বলেছি আমি ইয়ংকে পছন্দ করি। তখন হিয়ল বলে আমি তো ইয়ংকে বলিনি যে তুমি আমার প্রতি কেয়ারিং হও। সাং আরো বলে ওই দিন ইয়ং হাতে যে ব্যথা পেয়েছিল এটা কিন্তু ও ইচ্ছে করেই পেয়েছিল, যাতে তুমি ওর কেয়ার করো। তাই তুমি যত দ্রুত সম্ভব কাজ শেষ করে এখান থেকে চলে যাও। এসব বলে সাং ওখান থেকে চলে আসে। এরপর হিয়ল চলে যায় ইয়ং এর কাছে। সে একটু রুড হয়ে বলে তুমি কেন আমার জন্য নিজের আঙ্গুল কেড়েছো, আর কেনই বা তোমার সাইকেলের পার্ট আমার সাইকেলে লাগিয়েছো? আমার জন্য তুমি কেন এত কেয়ার দেখাচ্ছ? কি চাইছো তুমি আমার কাছে? এরপর থেকে এরকম কিছু করলে আমি একদম সহ্য করব না। এসব কিছু বলে হিয়ল ওখান থেকে চলে আসে। হিয়লের মুখে এসব কথা শুনে ইয়ং বসে বসে কান্না করতে থাকে। ক্লিনিকে ফিরে হিয়ল নিজেও অনেক আপসেট হয়েছিল। কিছুক্ষণ পর ওই বাচ্চা ছেলেটি মানে কিম আসে ওই কুকুরছানাটিকে ক্লিনিক থেকে নিয়ে যেতে। তখন কিম ইয়ংকে কল করে হিয়লের হাতে ফোন ধরিয়ে দেয়। তখন ইয়ং পুলিশ স্টেশন থেকে একজন পুলিশ অফিসারের সাথে বাড়িতে ফিরছিল। আর ইয়ং ভাবে যে কিম হয়তো তাকে কল করেছে। তার কলের এপাশে যে হিয়ল দাঁড়িয়ে আছে এটা ইয়ং জানে না। তখন ইয়ং বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না কিম, আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসবো। ইয়ং এর মুখে এসব কথা শুনে হিয়ল চুপ করে ইয়ং এর এইসব কথা শুনতে থাকে। কথা বলার মাঝখানে ইয়ং এর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বসে। ফোনে এসব শুনে হিয়ল পাগলের মতো ছুটতে থাকে ইয়ংকে বাঁচাতে। এইদিকে পুলিশের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে রাস্তা থেকে নিচে পড়ে গেছে। হিয়ল দেখে পুলিশ অফিসার আর ইয়ং অজ্ঞান হয়ে গাড়িতে পড়ে আছে। হিয়ল কোনো মতে একটা পাথর দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ইয়ংকে তুলে এনেছে। এর মধ্যে আমাদের অতীতের একটা সিন দেখানো হয়, যেখানে ওই গ্রামে হিয়লের বাবা মাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল। ওই দিন গাড়িতে হিয়লও ছিল, কিন্তু সৌভাগ্যবশত সেদিন হিয়লের কিছুই হয়নি। এরপর হিয়ল ইয়ংকে নিয়ে হাসপাতালে আসে। হিয়ল ইয়ং এর পাশে বসে তার জন্য দুশ্চিন্তা করতে থাকে। ওই সময় ওইখানে সাং আসে আর বলে তুমি এখানে কিভাবে? অ্যাক্সিডেন্টের সময় কি তুমি ইয়ং এর সাথে ছিলে? হিয়ল বলে না, তবে অ্যাক্সিডেন্টের সময় আমি ইয়ং এর সাথে ফোনে কথা বলছিলাম, আর ইয়ং কে আমি হাসপাতালে নিয়ে এসেছি। সাং বলে হ্যাঁ অনেক করেছো, এবার তুমি যাও। এবার ইয়ং এর দেখাশোনা আমি নিজেই করতে পারবো। এসব কথার পরেও হিয়লের ইয়ংকে নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়, তাই সে আর বাড়িতে যায় না। গাড়িতে বসে বসে ইয়ংকে ভাবতে থাকে। কিছুক্ষণ পর ইয়ং এর জ্ঞান ফেরে। সে একটু সুস্থ বোধ করলে সাং ইয়ংকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। দূরে বসে হিয়ল এর সবকিছু দেখছিল। এরপর দিন ইয়ং হিয়লের ক্লিনিকে যায়। ক্লিনিকে সেদিন হিয়লও ছিল না। সে ওই দিন তার বাবা মার কবরে ফুল দিতে যায়। ফুল দিয়ে হিয়ল চলে আসার সময় ইয়ং এর সাথে আবারও রাস্তায় দেখা হয়ে যায়। হিয়ল তখন ইয়ং এর একটু কেয়ার নিয়ে বলে তুমি কি ঠিক আছো? এখন বের হয়েছো কেন? ঠিকঠাক সুস্থ না হতেই কেন বের হয়েছো?
কিছুক্ষণ পর হিওলের ফোনে একটা কল আসে। একজন লোকের একটা গরু খুব অসুস্থ, তাই তার গরুর চিকিৎসা করাতে হিওলকে তখনই গাড়ি নিয়ে বের হতে হয়। এরপর হিওল চলে আসে মিস্টার লি এর ফার্মে। সে তখন গরুটাকে চেক করে বলে গরুটার বাচ্চার চান্স অনেকটাই কমে গিয়েছে। একথা শুনে মিস্টার লি অনেকটাই আপসেট হয়ে পড়ে আর বলে, আমি আমার আদরের গরুকে ধুকে ধুকে মরে যেতে দেখতে পারবো না। তুমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলো। আমার এত আদরের গরুকে কষ্ট পেতে পেতে মরতে দেখার দৃশ্য আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মিস্টার লি এর মুখে এসব কথা শুনে হিওলো আপসেট হয়ে পড়ে। তার ক্লিনিকে এসে সে বিষের ইঞ্জেকশন আর ঘুমের ইঞ্জেকশন নিয়ে তার ফার্মে যায়। এরপর গরুটিকে ইঞ্জেকশনের মাধ্যমে মেরে ফেলে। এরপর মিস্টার লি হিওলকে বাড়িতে এনে বসতে দেয়। মিস্টার লি হিওলের সাথে কথা বলতে থাকে, তুমি আমার গরুকে আস্তে আস্তে কষ্ট পেয়ে মরতে দাওনি, এর জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যখন ছোট ছিলে তখন অ্যাক্সিডেন্টে তোমার বাবা মা মরে যাওয়ার পর তোমার দাদা আমাদের পশু হসপিটালে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন। তখন তোমাকে কিছুদিন আমি দেখাশোনা করেছিলাম। এখন বড় হয়ে তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। তখন ইয়ং ছিল তোমার একমাত্র খেলার সঙ্গী। তুমি হয়তো সেই সব কথা ভুলে গিয়েছো। এখনো কি তুমি আর ইয়ং ভালো বন্ধু আছো? এরপর হিয়ল তার ছোটবেলার কথা ভাবতে থাকে। ছোটবেলায়ও ইয়ং হিয়লকে চোখে হারাতো, তাকে অনেক কেয়ার করত। কোনো কারণে হিয়লের মন খারাপ থাকলে ইয়ং যে কোনোভাবে হিয়লের মন ভালো করার চেষ্টা করত। এসব কথা ভাবতে ভাবতে হিয়ল একটা নদীর পাড়ে আসে। দেখা যায় ওইখানে আগে থেকেই ইয়ং বসেছিল। ইয়ংকে দেখে হিয়লের মনে পড়ে যে ছোটবেলায়ও তারা দুজন একসাথে এই নদীর পানিতেই অনেক মজা করত। এই নদীর পাড়েই তারা অনেক সুন্দর সময় কাটিয়েছে। হিয়ল গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় ইয়ংকে সে একটা ডায়েরি উপহার দিয়েছিল। এই ডায়েরিতে হিয়ল তার অনেক মনের কথাও লিখে রেখেছিল। ইয়ং আর হিয়ল একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারা কোনো কথা না বলেই ওখান থেকে দুইজনে চলে আসে। পরের দিন ইয়ং বাহিরে বসে বসে হিয়লের কথাই ভাবছিল। হিয়লও লুকিয়ে লুকিয়ে ইয়ংকে দেখতে থাকে। সে মনে মনে ইয়ংকে কিছু বলতে চাইছিল, কিন্তু সে ইয়ংকে কিছুই বলে না। এরপর হিয়ল তার ক্লিনিকে উদাস হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর ক্লিনিকে কিম আর তার এক বান্ধবী আসে। কিমের বান্ধবীর খরগোশটা কিছুটা অসুস্থ ছিল, এর জন্য তার মন খারাপ। তাই সে হিয়লকে বলে তার খরগোশটাকে সুস্থ করে দিতে। তখন হিয়ল খরগোশের চিকিৎসা করে আর খরগোশটাও হিয়লের চিকিৎসা পেয়ে অনেকটা সুস্থ হয়ে যায়। কিছুক্ষণ পর কিম আর হিয়ল বাইরে বসে গল্প করছিল। তখন পিচ্চি কিম বলে যে এই মেয়েটাকে সে অনেক পছন্দ করে, তার চোখের পানি সে একদমই সহ্য করতে পারে না। ওকে কষ্ট পেতে দেখলে আমার নিজেরই অনেক কষ্ট হয়। কিমের মুখে এসব কথা শুনে হিয়ল ইয়ং এর কথা ভাবতে থাকে। তাই সে ইয়ংকে ফোন করবার জন্য তার ফোন হাতে নেয়। তখন ভেতর থেকে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ডেকে নিয়ে যায়। পরের দিন দেখা যায় কিম ইয়ং এর কাছেও তার প্রেমের কথা বলে। কিম বলে সে কিছুতেই ওই মেয়েটিকে ছাড়া থাকতে পারবে না। কিমের মুখে এসব কথা শুনে এবার ইয়ং হিয়লের কথা ভাবতে থাকে। পরদিন দেখা যায় ইয়ং সাং এর ক্যাফেতে বাল্ব চেঞ্জ করছিল। তখন হিয়লও ক্যাফেতে কফি খেতে আসে। তখন দুজনের আবার দেখা হয়ে যায়। তখন হিউল ইয়ংকে জিজ্ঞাসা করে সে এখন কেমন আছে। ইয়ং বলে আগের চেয়ে সে এখন বেশ ভালো আছে। ওই দিন তার জীবন বাঁচানোর জন্য ইয়ং হিয়লকে থ্যাঙ্কস দেয়। ওদের মধ্যে কথা বলার এক পর্যায়ে সাং ওখানে চলে আসে। সে হিয়লের সাথে কথা না বলে শুধুমাত্র ইয়ং এর সাথে কথা বলে। এতে হিয়ল রেগে মেগে ওখান থেকে চলে আসে। এরপর সাং আর ইয়ং গল্প করতে থাকে। সাং বলে হিয়ল হয়তো তোমাকে পছন্দ করে, তোমার আর হিয়লের অতীতের কথা মনে করে তোমাকে মিস করে। আর আমার মনে হয় তুমিও হিয়লের সাথে সময় কাটাতে পছন্দ করো। ইয়ং বলে তুমি যেরকম ভাবছো ওইরকম কোনো কিছুই না। হিয়ল আমার ছোটবেলার খেলার সঙ্গী, ও এখান থেকে আর কিছুদিন পরেই চলে যাবে। তাই এসব কথা ভেবে তুমি দুঃখ পেও না। সাং বলে আমি একটা কাজের জন্য শহরে যাব, তোমার যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে বলো, আমি তোমাকে এনে দেব। ইয়ং খুশি হয়ে বলে আমার কিছুই লাগবে না। এদিকে হিয়ল তার ক্লিনিকে মন খারাপ করে বসে আছে। ওই সময় ওইখানে কিমের ফ্রেন্ড হিয়লের সাথে দেখা করতে আসে। সে হিয়লকে বলে কিমের সাথে তার ঝগড়া হয়েছে। সে অনেকক্ষণ ধরে কিমকে কল করছে, কিন্তু কিম তার ফোন ধরছে না। কিমের বাড়িতে গিয়েও সে খোঁজ করেছে, কিন্তু কোথাও সে কিমকে খুঁজে পায়নি।
কিমের দাদিও কিমকে না পেয়ে তাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। এই কথা শুনে হিউল ছুটে চলে যায় পুলিশ স্টেশনে। এসে ইয়ংকে সবকিছু বলে। তখন ওরা গ্রামে মাইকিং করে দেয় আর তারা একসাথে কিমকে খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যায়। অবশেষে তারা দুজন কিমকে একটা বাস স্টপে খুঁজে পায়। ইয়ং আর হিয়ল তাকে ওখান থেকে গাড়ি করে রওনা হয়। ইয়ং কিমকে বাড়িতে রেখে আসে। ইয়ং হিয়লকে থ্যাঙ্কস দিয়ে চলে আসার সময় হিয়ল ইয়ং এর হাত ধরে তাকে আটকায়। ইয়ং অবাক হয়ে হিয়লের দিকে তাকিয়ে থাকে। হিয়ল বলে, ইয়ং, তোমার সাথে কাটানো ছোটবেলার স্মৃতি আমার এখনো মনে পড়ে। সে সবকিছুই আমি ভীষণ মিস করি। তবুও সবকিছু এড়িয়ে যেতে আমি তোমার সাথে ওই দিন রুড বিহেভ করেছি। আমি সরি। চলো, আমি তোমাকে বাড়িতে ছেড়ে আসছি। ইয়ং বলে, আমি হেঁটেই চলে যেতে পারবো। তবুও হিয়ল ইয়ং এর কোনো কথাই শুনছিল না। সে জোর করে ইয়ংকে বলে, তুমি সাইকেলে বসো, আমি তোমাকে পৌঁছে দেব। আসলে ইয়ং এর কাছাকাছি থাকতে হিয়লের ভীষণ ভালো লাগে। এজন্য সে জোর করে ইয়ং এর সাথে আরো একটু সময় কাটাতে তাকে বাড়ি পৌঁছে দিতে চাইছিল। পরের দিন ইয়ং হিয়লের কথা ভাবতে ভাবতে সাইকেল নিয়ে বের হয়। মনে মনে সে গত রাতের কথা মনে করে। হিয়লের বলা কথাগুলো মনে করে সে মনে মনে তাকে মিস করছিল। এদিকে হিয়লের কাছে এক মহিলা আসে। তার কুকুরটি অনেক অসুস্থ, তাই হিয়লকে অনেক রিকোয়েস্ট করে তার ট্রিটমেন্ট করাতে। বাড়ি দূরে হওয়ায় হিয়ল প্রথমে রাজি হয় না। পরে ইয়ং হিয়লকে বলে যেন সে কুকুরটির চিকিৎসা করায়। ইয়ং এর কথায় হিয়ল রাজি হয়ে যায়। দুজন গাড়ি করে বের হয় ওই মহিলার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে দুইজন তাদের ছোটবেলার অনেক গল্প করে আর অনেক সুন্দর সময় কাটায়। তারা ওই মহিলার বাড়িতে আসে আর কুকুরটির চিকিৎসা করে। চলে যাবার সময় তার গাড়ির একটি টায়ার পাঞ্চার হয়ে যায়। তখন ওই মহিলা একজন মেকানিক ডাকতে যায়। ততক্ষণ ইয়ং আর হিয়ল ওই এলাকায় ঘুরতে বের হয়। ওরা একসাথে অনেক গল্প করে, খাওয়া দাওয়া করে। টায়ার ঠিক হওয়ার পর ওরা চলে আসার জন্য রওনা দেয়। আজকের দিনটাও তাদের একসাথে অনেক ভালো কাটে। এরপর তারা তাদের গ্রামে চলে আসে। তারা দুজন কথা বলার সময় একটা গাড়ি থেকে সুন্দর একটা মেয়ে নেমে আসে। ওর নাম সুইমেন। সুইমেন হলো হিয়লের এক্স গার্লফ্রেন্ড। কলেজে তাদের সম্পর্ক থাকলেও পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। সুইমেন এসে হিয়লের সাথে কথা বলতে থাকে। ইয়ং এতে মন খারাপ করে সে হিয়লকে কিছু না বলেই ওখান থেকে চলে আসে। তখন হিয়ল সুইমেনকে বলে, তুমি এখানে কেন এসেছো? এখন আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই তুমি আমার থেকে দূরেই থাকো। সুইমেন বলে, আমি তোমার জন্যই এখানে এসেছি। যতদিন তুমি আমার সাথে প্যাচ আপ না করবে ততদিন আমি কোথাও যাব না। হিয়ল তাকে চলে যাবার জন্য জোর করে। সে হিয়লকে বলে যে সে হিয়লকে না নিয়ে এখান থেকে যাবে না। পরদিন ইয়ং মহিলা সমিতির আন্টির সাথে কথা বলছিল। ওই দিক দিয়ে হিয়লের পেছন পেছন সুইম্যানও যায়। আন্টি হিয়লকে বলে যে এটা বুঝি তোমার গার্লফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ড দেখতে অনেক সুন্দর। ইয়ং তাদের একসাথে দেখে মন খারাপ করে ফেলে। এদিকে সাং আসে ইয়ং এর কাছে। সে শহর থেকে তার জন্য কিছু জিনিস নিয়ে আসে। সাংকে দেখে সুইমেন বলে, সাং বুঝি তোমার বয়ফ্রেন্ড? ইয়ং একটু অপ্রস্তুত হয়ে যায়। ইয়ং কিছু বলার আগেই সাং এমন ভান করে যে যেন সে ইয়ং এরই বয়ফ্রেন্ড। এটা দেখে আবার হিয়ল মন খারাপ করে ফেলে। এরপর সাং হিয়লকে দেখিয়ে দেখিয়ে ইয়ং এর সাথে হাঁটতে বের হয়। এটা দেখে হিয়ল আরো রেগে যায়। ওরা দুজন কোথায় গেল এটা দেখার জন্য হিয়ল ইয়ংকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর হিয়ল ইয়ংকে খুঁজে পায়। ইয়ং বলে, তুমি তোমার গার্লফ্রেন্ড রেখে এখানে কেন এসেছো? হিয়ল বলে, তুমি আমাকে ভুল বুঝছো। সুইমেন আমার গার্লফ্রেন্ড না। ও আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন আর ওর সাথে আমার সম্পর্ক নেই। ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। এ কথা বলে হিয়ল ওখান থেকে চলে আসে। রাতে সুইমেনকে দেখা যায় ইয়ং এর সাথে গল্প করছিল। সুইমেন ইয়ংকে বলে, হিয়লের সাথে আমার কলেজে সম্পর্ক ছিল। ওর সাথে আমার ব্রেকআপও হয়ে যায়, কিন্তু আমি আবার ওর সাথে প্যাচ আপ করতে চাই। যেভাবে হোক ওর সাথে আমি সম্পর্কটা ঠিক করব। তারপরে ওকে আমি এখান থেকে নিয়ে যাব। তখন সে ইয়ংকে রিকোয়েস্ট করে হিয়লের মন জয় করতে সে যেন তাকে হেল্প করে। এসব কথা শুনে ইয়ং এর মন খারাপ হয়ে যায়। নিরুপায় হয়ে সুইমেনকে সে হেল্প করতে রাজি হয়ে যায়। এদিকে হিয়ল শুধু ইয়ং এর কথাই ভাবতে থাকে। পরদিন সুইমেন সাজুগুজু করছিল। সে ইয়ংকেও সাজিয়ে দিতে চায়। ইয়ং প্রথমে রাজি না হলেও তার জোরাজুরিতে সে এক পর্যায়ে রাজি হয়ে যায়। এবার ইয়ংকেও সে সুন্দর করে মেকআপ করে দেয়।
পুলিশ স্টেশনে যাবার সময় ইয়ং অনেক লজ্জাবোধ করছিল, কেননা এরকম সেজে গুজে সে কখনো বের হয়নি। সুইমেন বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই এসব বিষয় নিয়ে তুমি খুব বেশি ভেবো না। ইয়ং সুইমেনকে কফি খেতে অফার করে। সাং এর ক্যাফেতে এসে সুইমেনকে কফি দেয়। ইয়ং আজ মেকআপ করেছে দেখে সাং অনেক অবাক হয় আর বলে, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। সাং জোর করে ইয়ং এর সাথে ছবি তুলতে চায়। ইয়ং তাকে বারবার বারণ করলেও সাং তার কথা শোনে না। এদিকে হিয়োল ক্লিনিকে বসে কাজ করছিল। সাং তার আর ইয়ং এর তোলা ছবিটা হিয়োলকে সেন্ড করে দেয়। হিয়োল ইয়ং আর সাং এর একসাথে এভাবে ছবি দেখে মন খারাপ করে ফেলে। তখন হিয়োলের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, এই গ্রামেরই একটি ছাগল অসুস্থ হয়ে গেছে, তাই হিয়োলকে সেখানে যেতে হবে। হিয়োল ওখানে যাবে বলে বের হয়। সুইমেনও জোর করে তার সাথে যায়। ইয়ং ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। হিয়োল ছাগলের চিকিৎসা করার সময় সুইমেন আর হিয়োলকে একসাথে দেখে ফেলে। আবারও সে হিয়োলকে ভুল বোঝে। ইয়ংকে দেখে সুইমেন আর হিয়োল এগিয়ে আসে। তারা একসাথে মহিলা সমিতির আন্টির বাসায় যায়। ওখানে হিয়োল ইয়ংকে কিছু বলতে যাবে, তখনই ইয়ং হিয়োলকে একটা কাজ করতে বলে। কাজের মধ্যে ইয়ং হিয়োলকে বলে, সুইমেন দেখতে অনেক সুন্দর আর ওর মনটাও তেমনই ভালো। ও এখনো তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার উচিত ওর সাথে সবকিছু ঠিক করে নেওয়া। তখন হিয়োল বলে, সুইমেন আমার অতীত, আমি ওকে এখন আর ভালোবাসি না, আর আমার বর্তমানেও আমার জীবনের সাথে ওকে আর জড়াতে চাই না। সুইমেন জোর করে আমাকে পেতে চায়, যেটা আমি চাই না। তাছাড়া সুইমেনের জন্য আমার কোনো ফিলিংস নেই। কেন জানি না, আমার তোমাকে দেখলে এখন অনেক আপন আপন লাগে। তুমি সামনে থাকলে আমি আর অন্য কোনো কিছুই ভাবতে পারি না। হিয়োলের মুখে এসব কথা শুনে ইয়ং আর কিছু না বলে ওখান থেকে চলে আসে। পরদিন সুইমেন আর হিয়োল বসেছিল। সুইমেন বলে, আমাদের সম্পর্কটা আমি আবার ঠিক করতে চাই, তুমি প্লিজ এবার আমাদের সম্পর্কটা মেনে নাও। এই বলে সে হিয়োলকে একটা কিস করে বসে। পেছন থেকে ইয়ং এটা দেখে ফেলে। সুইমেনকে এভাবে কিস করতে দেখে ইয়ং এর হাতে থাকা সবকিছু পড়ে যায়। শব্দ পেয়ে হিয়োল দেখে ওখানে ইয়ং দাঁড়িয়ে আছে। হিয়োল বুঝতে পারে ইয়ং এবারেও তাকে ভুল ভাবছে, তাই সে ইয়ং এর দিকে এগিয়ে এসে তার সাথে পড়ে থাকা জিনিসগুলো উঠাতে থাকে। সুইমেন আর হিয়োলকে কিস করা অবস্থায় দেখে ইয়ং সহ্য করতে পারে না। ইয়ং রেগে জিনিসগুলো না নিয়ে ওখান থেকে চলে যায়। সে কাঁদতে কাঁদতে চলে যেতে থাকে। হিয়োল ইয়ং এর পিছু পিছু আসতে থাকে। হিয়োল এসে বলে, ইয়ং তোমার সাইকেল রেখেই চলে যাবে? ইয়ং মন খারাপ করে কিছু না বলে তার সাইকেল নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ইয়ং মন খারাপ করে বসেছিল। হিয়োল তার বাড়ির সামনে এসে তাকে ফোন করে, কিন্তু ইয়ং তার ফোন রিসিভ করে না। এরপর ইয়ং সাং এর ক্যাফেতে আসে। কাঁদতে কাঁদতে সাং এর সাথে আজ সে তার মনের কথা শেয়ার করে। ইয়ং বলে, ছোটবেলা থেকে তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি জানি যে তুমি আমাকে পছন্দ করো। সাং বলে, ইয়ং তুমি এসব নিয়ে মন খারাপ করো না, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু এটা হয়তো বন্ধু হিসেবে। তুমি আজও মনে মনে হিয়োলকেই মিস করো, তোমাকে কষ্ট পেতে দেখলে আমারও অনেক মন খারাপ লাগে। এসব বলে সে ইয়ংকে শান্ত করে। পরদিন হিয়োল সুইম্যানের সাথে দেখা করে বলে, তুমি এখান থেকে চলে যাও। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার সাথে ব্রেকআপ করতে না। আমি আগের সব কথা ভুলে গেছি, এখন আমার মনে অন্য কেউ আছে, তাই তোমাকে আমি আর আমার মনে জায়গা দিতে পারবো না। এসব কথা সুইম্যানের মনই ভেঙে যায়। এরপর হিয়োল ছুটে চলে যায় ইয়ং এর কাছে, ইয়ং এর পুলিশ স্টেশনে। ওখানে গিয়ে শোনে ইয়ং ওখানে নেই, সে সাং এর সাথে তার বাগানে গিয়েছে। এটা শুনে হিয়োল চলে আসে সাং এর বাগানে। সাং বলে, তোমাকে তো আমি আমার হেল্প করতে ডাকিনি, তাহলে তুমি এসেছো যে? হিয়োল বলে, আমি নিজে থেকেই এসেছি। হিয়োল তাদের ফল পাড়তে হেল্প করে দেয়। কিছুক্ষণ পর ইয়ং সেখানে আসে আর হিয়োলকে দেখে। ইয়ং হিয়োলকে দেখে ওখান থেকে চলে আসতে শুরু করে। হিয়োল ইয়ং এর পিছু পিছু এসে বলে, ইয়ং দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। ইয়ং ওকে এড়িয়ে যেতে চাইছিল, তখন হিয়োল ইয়ং এর হাত ধরে ফেলে। হিয়োল বলে, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে, যেতে দেব না তোমাকে। হিয়োল বলে, তুমি কেন বুঝতে চাইছো না? সুইমেনকে আমি ভালোবাসি না, ওর সাথে এখন আর আমার কোনো কিছুই নেই। এটা শুনে ইয়ং বলে, তাতে আমার কি? তুমি সুইমেনকে ভালোবাসো আর না বাসো আমার তাতে যায় আসে না। তাদের ঝগড়ার মাঝে উপরে থাকা ফলগুলো ধাক্কা লেগে নিচে পড়তে থাকে। ইয়ং এর গায়ে যেন আঘাত না লাগে, এজন্য হিয়োল ইয়ং এর কাছে এসে তার মাথা ডেকে রাখে। সব ফল গিয়ে পড়ে হিয়োলের ওপর। এতে ইয়ং রেগে গিয়ে বলে, ছোটবেলায়ও তুমি আমাকে রেখে চলে গিয়েছো, আর আমি জানি এবারেও তুমি তাই করবে, তাহলে বারবার কেন আসছো আমার কাছে?
তুমি আমার থেকে দূরেই থাকো। এটা বলে ইয়ং এখান থেকে চলে আসে। ইয়ং ভাবছে এবারেও হিয়ল হয়তো ইয়ংকে ছেড়ে চলে যাবে, তাই সে হিয়লকে রিজেক্ট করছে। এরপর দিন ইয়ং জানতে পারে হিয়ল আর কয়েকদিনের মধ্যেই ওখান থেকে চলে যাবে। সে দৌড়ে হিয়লের ক্লিনিকে আসে। হিয়লকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি চলে যাচ্ছ? হিয়ল বলে, হ্যাঁ। আমি কার জন্য থাকবো বলো? যার কাছে বারবার ছুটে গিয়েছি সে বারবার আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, তাহলে কেন থাকবো এই গ্রামে? তুমি তো আর আমাকে চাও না। এসব কথার মাঝে ইয়ং হিয়লকে জড়িয়ে ধরে কিস করে বসে। হিয়লও ইয়ংকে জড়িয়ে ধরে। এই মোমেন্টের মধ্য দিয়েই তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো শেষ হয়ে যায়। তারা দুজনে বাইরে চলে আসে। তারা দুজন দুজনের সাথে অনেক খুশি ছিল। অবশেষে তারা তাদের মনের কথা একে অপরকে বলতে পারলো। এইদিকে হিয়লও অনেক খুশি ছিল। হিয়ল রাতে ইয়ংকে নিয়ে বের হয়। হিয়লের শহরে কিছু কাজ ছিল, সে ইয়ংকে তার শহরের অফিসে নিয়ে আসে। হিয়ল শহরের কাজ শেষ করে তারা ওখানে দুইজন ভালো সময় কাটায়। এরপর তাকে নিয়ে খুশি খুশি গ্রামে চলে আসে। গ্রামে এসে তারা আবার কিছু সময় গল্প করে, এরপর নিজ নিজ বাসায় চলে আসে। পরদিন ইয়ং অফিসে আসে। তাকে এত খুশি দেখে অন্যান্য অফিসাররা অবাক হয়ে যায় যে আজ ইয়ং এর কি হয়েছে। একটু পর ওইখানে হিয়ল আসে, আর এখানে আসার কারণ হিসেবে বিভিন্ন রকম বাহানা দিতে থাকে। অন্যান্য পুলিশ অফিসারদের দেখে ইয়ং ও হিয়লের কথায় তাল দিয়ে হ্যাঁ হ্যাঁ করতে থাকে। হিয়লকে দেখে ইয়ং কাজ বাদ দিয়ে হিয়লের সাথে চলে আসে। গাড়িতে ইয়ং হিয়লকে বলে, তুমি সবার সামনে মিথ্যা বলেছিলে কেন? হিয়ল বলে, ওইটা শুধুমাত্র একটা বাহানা ছিল। আসলে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছা হচ্ছিল, তাই বাহানা দিয়ে তোমাকে দেখার সুযোগটা আর হাতছাড়া করতে চাইছিলাম না। এসব কথা বলতে বলতে তারা দুজন আবারও কিছুটা কাছাকাছি আসতে শুরু করে। ঠিক তখনই ওইখানে কিম আর তার ফ্রেন্ড চলে আসে। কিম জানায় সে তাদেরকে একটা খুশির খবর দিতে এসেছে। সব ঝগড়া অতিক্রম করে তার বান্ধবী তার গার্লফ্রেন্ড হয়ে গেছে। হিয়ল আর ইয়ং দুজন দুজনের সম্পর্ক নিয়ে এতটাই খুশি ছিল যে তারা মন খুলে যা খুশি তাই করে বেড়াচ্ছিল। রাতে হিয়ল আর ইয়ং শহরে ডেট করতে আসে। শহরের সবচেয়ে ভালো রেস্টুরেন্টে হিয়ল ইয়ং এর জন্য ডিনার ডেট অ্যারেঞ্জ করে। ইয়ং এর জন্য হিয়ল এত কিছু করায় ইয়ং ইমপ্রেস হয়ে যায়। দিনভর রাতভর ওরা দুজন এভাবেই প্রেম করতে থাকে। ডিনার শেষে রাতে তারা আবার সাং এর ক্যাফেতে আসে। তখন সাং হিয়লকে বলে, তুমি একটু বাইরে যাও, আমি ইয়ং এর সাথে একটু কথা বলবো। হিয়ল ভাবে সাং না জানি কি বলে, ইয়ং কে আবার অফার টফার দেবে না তো। সাং বলে, ইয়ং তুমি শেষ পর্যন্ত তোমার মনের কথাটা হিয়লকে বলতে পারলে। তোমাদের দুজনকে দেখে অনেক বেশি খুশি দেখাচ্ছে। তোমরা তো তোমাদের ছোটবেলাকার প্রেম আবার ফিরে পেলে। মাঝখান থেকে আমি আমার ছোটবেলাকার প্রেমের মাটি চাপা দিয়ে দিলাম। যাই হোক, এসব গল্প শেষে ইয়ং আর হিয়ল বাড়ি যাবার পথে একে অপরকে আবার কিস করে ফেলে। পাশে থেকে হঠাৎ এক মহিলার চেঁচামেচি শুনে তারা ভাবে এই রাতে তাদেরকে এভাবে কেউ দেখে নিল না তো। ইয়ং হিয়লের বুকে মুখ লুকিয়ে রাখে। পরে দেখে মহিলাটি চেঁচামেচি করছে ঠিকই, কিন্তু তাদেরকে দেখে না, বরং হিয়লের শহরের বন্ধু আর তার গার্লফ্রেন্ডকে দেখে। কেননা তারা দুইজনই গাড়িতে বসে রোমান্স করছিল। এটা দেখে হিয়ল আর ইয়ং তো অবাক হয়ে যায় যে তাদের মধ্যেও এফআইআর চলছে। পরের দিন হিয়ল ইয়ংকে টেক্সট করে তারা একটা মুভি দেখার জন্য প্ল্যান করে। এ কথায় ইয়ং খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর হিয়লকে তার অ্যাসিস্ট্যান্ট কল করে আর জানায় যে তার পাশের বাসার এক বয়স্ক মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে ওই মহিলাটিকে খুঁজতে হিয়ল আর ইয়ংকেও তার সাথে খুঁজতে বলে। তারা দুজনেই ওই মহিলাটিকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজি করার পর ইয়ং ওই মহিলাটিকে অসুস্থ অবস্থায় খুঁজে পায়। ক্লিনিকে চিকিৎসা শেষে ইয়ং মহিলাটিকে বাসায় পৌঁছে দেয়। এইসব করতে করতে ইয়ং এর অনেক দেরি হয়ে গেছে, কারণ আজ তো তার হিয়লের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। তার উপর আবার মহিলাটিকে সুস্থভাবে বাসায় পৌঁছে দেওয়ার আনন্দে তার অফিসের কলিগরা একটা ছোটখাটো পার্টি করতে চায়। সেখানে তারা তাকে জোর করে ড্রিঙ্কস করতে বলে। ইয়ং ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসার জন্য বিভিন্ন রকম তালবাহানা করতে শুরু করে। তারপরেও ইয়ং এর অনেক বেশি দেরি হয়ে যায়, যার কারণে সে মুভি ডেটে যেতে না পেরে রাত করে ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। এদিকে হিয়ল তখনও তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। হিয়ল যেখানে অপেক্ষা করছিল ওই পথ দিয়ে মহিলা সমিতির আন্টি আর কয়েকজন মহিলা ওই পথ দিয়েই বাড়ি যাচ্ছিল। ওই সময় ইয়ংও মাতাল হয়ে ওইখানে আসে আর একটা মাইক হাতে নিয়ে উল্টো পাল্টা কর্মকাণ্ড করতে শুরু করে দেয়। সে মাইকিং করে সবাইকে বলে যে, শোনো গ্রামবাসী,
আমি ইয়ং বলছি। আমি তোমাদের শহরের ডাক্তার হিয়লকে অনেক ভালোবাসি। এসব কথা শুনে সবাই হাসতে থাকে। এদিকে ইয়ং এর এরকম কর্মকাণ্ডে হিয়ল অনেক লজ্জা পায়। বাড়ি ফিরে হিয়ল ইয়ংকে জানায় সে আর কোনোদিনও তাকে ছেড়ে কোথাও যাবে না। পরের দিন ইয়ং হিয়লকে ভিডিও কল দেয়। তখন দেখে ওর একটা হাতে ব্যান্ডেজ করা। গত রাতে সে সিঁড়ি থেকে পড়ে তার একটা হাত ভেঙে গেছে, তাই সে শহরে এসেছে চিকিৎসা করাতে। ইয়ং বলে, তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তুমি আমাকে বললে না। এই জন্য সে রাগ করে ফোনটাই কেটে দেয়। এরপর দেখা যায় ইয়ং সাং এর ক্যাফেতে বসে আছে। হিয়ল অসুস্থ হওয়ায় ইয়ং এর মন খারাপ ছিল। এই জন্য সাং ইয়ংকে বলে সে যেন গাড়ি নিয়ে হিয়লকে দেখতে যায়। ইয়ং সাং এর কথা মতো গাড়ি নিয়ে একা একা ড্রাইভ করে হিয়লের সাথে দেখা করতে শহরে যায়। হিয়ল ইয়ংকে বলে, তুমি একা একা কেন এত দূর আসতে গেলে? আমি সুস্থ হয়ে গেলে তো আমি নিজেই তোমার কাছে চলে যেতাম। ইয়ং বলে, তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, তাই চলে এসেছি। ইয়ং ওখান থেকে ফিরে এসে দেখে সাং এর ফলের ব্যবসাও অনেক ভালো চলছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে তার ফল কিনতে। সাং এর এত সাকসেস দেখে ইয়ং অনেক খুশি হয়। ইয়ং কাজ করার সময় হঠাৎ করেই দেখে সুস্থ হয়ে হিয়ল ওখানে ইয়ং এর জন্য ফুল নিয়ে আসে। ইয়ং খুশি হয়ে যায়। তখন হিয়ল বলে, এবার থেকে সে আর শহরে নয়, একেবারের জন্যই গ্রামে থাকবে। ইয়ং বলে, তোমার শহরে নিচের ক্লিনিক আছে, শহরেই তোমার সবকিছু, তাহলে সবকিছু ছেড়ে ছুড়ে গ্রামে আসতে চাইছো যে? হিয়ল বলে, এত কিছু দিয়ে কি করব? যদি তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তোমাকে ছেড়ে আমি অত দূরে থাকতে পারবো না, বুঝলে? ইয়লের মুখে এসব কথা শুনে ইয়ং হেসে ফেলে। তাদের এই ছোটবেলার ভালোবাসার নতুন করে পূর্ণতা দেখিয়েই আজকের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।